বুনিয়াদ পিতা হাফলং গ্রামে পশ্চিম রাধাপুর। তারপরে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করবো দীপ্তনু দাস, মেলাঘর সিপাহীজলা জেলা থেকে দীপ্তনু দাস। পঙ্কজ শীল আসার জন্য অনুরোধ করবো মেলাঘর সিপাহীজলা জেলা। দেবাশিস দে অনুরোধ করবো মঞ্চে চলে আসার জন্য দক্ষিণ ত্রিপুরা জেলার রাজপুর গ্রাম থেকে। প্রস্তুত থাকার জন্য অনুরোধ করবো আশিস চৌধুরী, ভেলোয়ার চর সিপাহীজলা জেলা। পরবর্তীতে আসবে রূপক বড়ুয়া, কাঞ্চনপুর উত্তর ত্রিপুরা জেলা থেকে। তারপরে মঞ্চে আসবে মৌসুমী দে, দক্ষিণ ত্রিপুরা জেলা বিলোনিয়া থেকে মৌসুমী দে। ঊনকোটি জেলা থেকে কুমারঘাটে শ্রীমতী সুপ্রিয়া দাস, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি শ্রীমতী সুপ্রিয়া দাস। তারপর গোমতী জেলা থেকে ফুলকুমারী গ্রাম থেকে শ্রী সুব্রত দাস, আপনি মঞ্চে চলে আসুন শ্রী সুব্রত দাস। সিপাহীজলা জেলা থেকে পোড়াধল রাজনগর আব্দুল হোসেন, আব্দুল হোসেন আপনি মঞ্চে চলে আসুন। পশ্চিম ত্রিপুরার ইন্দ্রনগর থেকে শ্রীমতী এলিনা শর্মা, এলিনা শর্মা পশ্চিম ত্রিপুরা ইন্দ্রনগর জেলা থেকে। ধলাই ডিস্ট্রিক্ট থেকে নর্থ নারীছড়া গ্রামে শ্রী সজল মগ, শ্রী সজল মগ ধলাই ডিস্ট্রিক্ট। তারপর প্রস্তুত থাকার জন্য অনুরোধ করবো উত্তর ত্রিপুরা জেলা থেকে কামেশ্বর গ্রাম পঞ্চায়েতে আনোয়ার হোসেন, আনোয়ার হোসেন উত্তর ত্রিপুরা জেলা থেকে। পশ্চিম ত্রিপুরা জেলার চারিপাড়া থেকে শ্রী প্রীতম সরকার, প্রীতম সরকার মন্ত্রী চলে আসবেন। পশ্চিম ত্রিপুরা জেলা থেকে যোগেন্দ্রনগর গ্রামে শ্রীমতী জাহ্নবী গগৈ, জাহ্নবী গগৈ পশ্চিম ত্রিপুরা জেলা থেকে। তারপর সিপাহীজলা জেলা থেকে চান্দুল গ্রাম থেকে দেবাশিস নোয়াতিয়া, জাহ্নবী গগৈ নিয়োগপত্র নিলেন। তারপর মঞ্চে আসবে সিপাহীজলা জেলা থেকে রীতা দেববর্মা, রীতা দেববর্মা সিপাহীজলা জেলা থেকে। প্রস্তুত থাকার জন্য বলবো গোমতী জেলা থেকে ইমু মুরাশি, গোমতী জেলা থেকে ইমু মুরাশি। এবং উত্তর ত্রিপুরা জেলা থেকে অনামিকা রিয়াং, আপনি মঞ্চে চলে আসুন। অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানের উদ্বোধক তথা প্রধান অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। এবারে আমরা গর্বের সাথে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধক তথা মুখ্য অতিথি, রাষ্ট্র নির্মাণে যার নিরন্তর শ্রম অধিক নির্দেশনা আমাদের পথ নির্দেশ করে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় প্রফেসর ডক্টর মানিক সাহা, ওনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। স্যার প্লিজ। সবাইকে নমস্কার। স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের উদ্যোগে যে এখানের যে আয়োজন ডিস্ট্রিবিউশন অফ অফার অফ অ্যাপয়েন্টমেন্ট ফর ফিজিক্যাল এডুকেশন টিচার্স অ্যান্ড স্পেশাল এডুকেশন এডুকেটেড যারা ব্রাঞ্চে আছেন, সেই উপলক্ষে আমাদের মঞ্চে উপস্থিত আছেন গেস্ট অফ অনার শ্রী রাভেল হেমেন্দ্র কুমার, স্পেশাল সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্টে। স্পেশাল গেস্ট শ্রী রাজীব দত্ত, ডাইরেক্টর এলিমেন্টারি এডুকেশন, শ্রী এনসি শর্মা, ডাইরেক্টর সেকেন্ডারি এডুকেশন, শ্রীমতী এল ডার্লং, ডাইরেক্টর SCRT,
এবং যাদের জন্য আজকের এই আয়োজন, যারা নিয়োগপত্র গ্রহণ করেছেন বা করবেন, এখানে প্রায় 30 জনের মতো দেওয়া হয়েছে, বাকি যারা পরবর্তী সময়ে এখানে দিয়ে দেবেন, যারা ফিজিক্যাল এডুকেশন, যারা টিচার্স, স্পেশাল এডুকেটার্স, এবং বিশেষ করে যাদের সাথে আজকে প্যারেন্টস এবং গার্জিয়ানরা এসছেন, অভিভাবকরা এসছেন, এবং এডুকেশন ডিপার্টমেন্টের সমস্ত অফিসার, কর্মচারীবৃন্দ এবং অন্যান্য দপ্তরের যারা উপস্থিত এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এরকম একটা সুন্দর যে অফার বিতরণের অনুষ্ঠান আপনারা এসছেন। আপনারা দেখেছেন আমাদের সরকার যবে থেকে প্রতিষ্ঠিত হয়েছে, প্রতিনিয়ত আমরা এই ধরনের অনুষ্ঠান আমরা করে গেছি, এবং ট্রান্সপারেন্টের মাধ্যমে আমরা যে রিক্রুটমেন্ট আমরা করি, সেটা কিন্তু এর আগে কিন্তু আমরা কখনো দেখিনি। এখানে একজনও হবে না যে বলতে পারবে যে কাউকে ধরে সে চাকরিটা পেয়েছে। আমি শিওর। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একবার এক জায়গায় বলছিলেন যে একবার सोचो जिसका कोई नहीं है, कोई लीडर नहीं है, कोई अप्रोच नहीं है, अपना घर से निकले, छोटा सा घर से निकले, किसके पास जाए, उसके पास सहारा कौन है। ये जो सिलसिला इतना साल चला है, इसको हम लोगों मिटाना चाहिए, और ये संभव खाली ट्रांसपारेंसी के माध्यम से। আমাদের ওনার যে মার্গদর্শন, সেই মার্গদর্শনকে আমরা সামনে রেখে আমাদের সরকার আজকে আমরা সেইভাবে কিন্তু কাজটা করছি। এটা কিন্তু দুদিক দিয়ে সুবিধে, এটা কিন্তু সাধারণ মানুষ বা আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতে তাদের সুবিধা না। ও নিজের উপর যে আত্মবিশ্বাস সেটা বাড়বে, কারণ অনেকে আছে আমি পড়াশোনা করলাম, আমি কম্পিটিশনের জন্য আমি তৈরি হলাম, কিন্তু পাবো কি না মানসিকভাবে অন্য চিন্তা করে যে না এই মুখে তো পেয়ে যাবে, কারণ আমার তো সেই সোর্সে নেই। তোমার যে সোর্স বা যারা এখানে আজকে চাকরি পেয়েছে বা আগেও পেয়েছে বা আগামী দিনও যারা পাবে, তোমার সোর্স তুমি নিজেকে যদি তুমি সেইভাবে তৈরি করতে পারো, তাহলে কেউ আটকাতে পারবে না। আমি জানি এখানে অনেকে অফার পেয়েছে, এরকম এর আগেও দিয়েছি, পরবর্তী আবার সময় আসলো যে ওরা বলছে যে তারা চাকরি ছাড়তে চাইছে, অর্থাৎ আরেকটা ভালো পজিশনে ওরা চলে গেছে। তো আমার সেখানে রেজিগনেশন অ্যাকসেপ্ট করতে হয়, বসে থাকলে হবে না, একের পর এক। এবং যারা এই ধরনের মেরিট নিয়ে, আর আমরা চাইছি যে বিশেষ করে এডুকেশন ডিপার্টমেন্টে যে ভালো টিচার যদি না আসে, তাহলে কিন্তু আগামী প্রজন্মের তাদের কি শিক্ষা পাবে ওরা। এখন আমরা এই ধরনের ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চেষ্টা করছি, এবং সেই আত্মবিশ্বাস কিন্তু এখন অনেকটা বেড়ে গেছে যে ইয়েস আই ক্যান ডু ইট, এবং আমার মধ্যে সেই ক্ষমতা আছে। আর এখন তো এত সুবিধা হয়ে গেছে, বইয়ের বাইরেও সোশ্যাল এই যে নেটের যুগে বা অন্যান্য ইউটিউবের মাধ্যমে হোক, যে মাধ্যমে হোক, এত জানার যে সুযোগ, 3 ডাইমেনশনালি সব কিছু দেখা যায়, বোঝা যায়, যেটা এমনি ইমাজিন করে আগে আমাদের সময় পড়তে হতো, বুঝতে হতো। এখন এত সুযোগ হয়েছে যে যত বেশি পরিশ্রম করবে, এবং পরিশ্রম করতে গিয়ে যে শ্রম আগে বেশি দেওয়া হতো তার থেকে কম পরিশ্রম করে আরও বেশি মাত্রায় পরিশ্রম দিলে আরও বেশি জানা যায়। সেটা কিন্তু এখন আমাদের ত্রিপুরার ছেলে মেয়েদের, আমি যখন এখানে যারা অফার নিতে এসেছিলেন মাত্র 30 জন, বাকিরা তো নেবেন, এটা মানে বলবো যে এটা টিপস অফ দ্য আইসবার্গ। ওদের দেখলেই বোঝা যায়, ওদের বডি ল্যাঙ্গুয়েজে ইয়েস তারা যে ক্র্যাক করেছে, তাদের বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায়
তারা ওই যে আজকে চাকরি এখানে পেয়েছেন তারা উপযুক্ত। তো এই জিনিসটা আমাদের জন্য, কারণ আগামী দিন তো ওরাই চালাবে, এই দেশকে রাজ্যকে ওরা চালাবে। আর গার্জিয়ানদেরও কত, সবচেয়ে বেশি গার্জিয়ানদের কিন্তু সবচেয়ে খুশি নিজের ছেলের উপর মেয়েদের উপর তার যে আত্মবিশ্বাস বেড়ে গেল। এখানে মুখ্যমন্ত্রী তো আমি তো খালি অফারটা খালি দিলাম আর কিচ্ছু না, কিন্তু আমার ছেলে আমার মেয়ে, আমি এতদিন ধরে তাদেরকে যে পড়াশোনা করিয়েছি এবং তাদেরকে যে সুযোগ সুবিধা, অনেকে আছে তাদের অনেক কষ্টে কিন্তু অনেককে পড়ায়, সেই জায়গায় দাঁড়িয়ে একটা আশা থাকে, তারা সবচেয়ে বেশি কিন্তু আজকে ভাগ্যবান এবং খুশি। এবং আমি ভাগ্যবানও বলবো না, এখানে কোনো ভাগ্যবানের বিষয় না, এখানে আপনাদের নিজেদের যে অধিকার সেটা কিন্তু আপনারা কেড়ে নিতে পেরেছেন, এবং এর জন্য আপনাদের যারা অভিভাবকরা আছেন তাদের কিন্তু সবচেয়ে বেশি যে তাদের যে অবদান সেটা সবচেয়ে বেশি আজকে তাদের কথাই বলতে হয়। আজকে চাকরি, আমি আমার ব্যক্তিগত জীবনে বলছি, যখন আমি তো প্রথমে আমি চাকরি করবো না ঠিক করেছি, প্রায় 9 বছর থেকে 10 বছর প্রাইভেট প্র্যাকটিসে করেছি। ট্রান্সফার হলেই ওই যে আবার একই ঘটনা, ট্রান্সফার হলে ওই কাউকে ধরতে হবে এবং সেইভাবে ধরার মাধ্যমে একটা ভালো জায়গায় থাকা। আজকেও আমি একটা প্রোগ্রামে আমি ওখান থেকে নামার পর আমি কথা বলছিলাম, আগে যদি আমরা পোস্টিং হতো সাবরুমে, তো মানে একটা সাংঘাতিক বিষয় যে ওখানে এত দূরে যাব, এইভাবে বাস পাল্টিয়ে উদয়পুর, আবার সেখানে যাওয়া, পাহাড় পর্বত। এখন তো ইজ অফ গোয়িং, কত ইজি হয়ে গেছে রাস্তা, কোনো অসুবিধাই হয় না। ঠিকভাবে এইভাবেও নর্থেই বলুন, আমরা সব দিকে আমরা চেষ্টা করছি, ঊনকোটিই বলুন, তো এখন কিন্তু পোস্টিং দিলেও এতটা সমস্যা হয় না এখন। এবং প্রথমভাবেই যখন দূরে দূরে পোস্টিং হবে, আমি অলরেডি বিভিন্ন ডিপার্টমেন্টকে বলেছি ডিফিকাল্ট এরিয়া যেগুলো আছে এগুলোকে ডিনোট করার জন্য। ফর এক্সাম্পল, আমাদের স্বাস্থ্য দপ্তরে আমি বলছি, রুরাল হসপিটালে চাকরি করতে হবে পিজির জন্য 3 বছরের, কিন্তু রুরাল হসপিটাল, আমি জিরানিয়া রুরাল হসপিটালে ছিলাম, এটাও রুরাল হসপিটাল, আবার গন্ডা তুইসাতে সেও এখানে সেও একই অবস্থা, তার যে নাম্বার আর আমার নাম্বার 1। তো এর জন্য এটাই বললাম যে 10 নম্বর দেওয়া হয় ডিফিকাল্ট এরিয়াগুলোতে, যদি থাকে একদম এক্সট্রিম ডিফিকাল্ট এরিয়াতে যদি হয় তাকে 10 নম্বর দেওয়া হবে। সেইভাবে আস্তে আস্তে করে 9, 8, 7, 6, 5 এরকম করে, তাহলে ও ট্রান্সফারের সময় হয়তো আমরা আগামী দিন চেষ্টা করছি একটা পলিসি যদি করা যায়, ট্রান্সফার পলিসি, ভেরি ডিফিকাল্ট, এটা হারকুলিয়ান টাস্ক, কিন্তু যদি এটা করা যায় তাহলেও কারোর কিন্তু চিন্তা থাকবে না। অনেক ব্যাংকে কিন্তু এগুলো আছে, গ্রামীণ ব্যাংকে এগুলো আছে। তো আমরা চেষ্টা করছি এইভাবে যদি হয় ট্রান্সপারেন্সির মাধ্যমে, তাহলে কেউ কিন্তু, আর এক্সেপশনাল কেস থাকে অনেকের, কেউ মানে মরণ ব্যাধি যাকে বলে এরকম রোগে আক্রান্ত বা এর আছে অনেক সময় অনেক ঘটনা, তো সেখানে বলা যায়, কিন্তু ইন জেনারেল যদি আমরা করি সেটা, আজকে যারা এখানে আমাদের হাত ধরে যে অফার লেটারটা পেয়েছে, আমার নিজের অনুভূতি দিয়ে বলছি, ভিতরে যে কত খুশির একটা আমেজ, এবং সেটা কিন্তু সারা জীবন মনে থাকবে। এটা এর থেকে আনন্দের আর কিচ্ছু হতে পারে না, এবং এটা একটা মাইল ফলক নিজের জীবনের জন্য। এটা হয়তো আপনি আরো বড় অফিসার হবেন, অনেক কিছু হবেন, কিন্তু আজকের দিনটা ভেরি ইম্পর্টেন্ট। এর আগেও যারা যারা অফার নিয়েছেন আমি বলবো তারাও কিন্তু সেই অনুভূতিটা আছে আমার মতো। এবং আজকে এখানে আমি মনে করি যে এটা একটা আমাদের জন্য একটা স্মরণীয় দিন, আপনাদের জন্য। আজকে আমাদের যে চাকরি আপনারা আজকে অফার দেওয়া হলো, অফার আপনারা অ্যাকসেপ্টেন্সের অফার এরপর জমা দেবেন, পোস্টিং হবে। তো আমিও ভুলে যাই, এত অফার আর এত পোস্টিং দিচ্ছি, যখন ফাইল আসে আমার কাছে আমি বললাম কী হলো পোস্টিংয়ের, তখন আমাকে স্মরণ করিয়ে দেয়, আরে ওই সময় যে ওইটা করেছিলেন এখন সেটার পোস্টিং আসছে। তো এরকম না, আমাদের সরকার
মানে অনেকে বলছেন এই সরকার চাকরি দেয় না, চাকরি দেয় না। আর আমরা চাকরি দিচ্ছি বললেই আজকে এই 26শে সেপ্টেম্বর পর্যন্ত ডাই ইন হার্নেস শুদ্ধ আমরা টোটাল এখন অব্দ চাকরি দিয়েছি। আজকেরটা নিয়ে যদি 157 আমরা যদি যোগ করি, আগে 20,024 জন দিয়েছি আর আজকে 157 দিয়েছি, 20,181 জন সরকারি চাকরি আমরা দিয়েছি। আরও দেব, আরও আমরা চেষ্টা করছি যাতে যেখানে যেখানে গ্যাপ আছে সেগুলো দেখার, বিশেষ করে স্বাস্থ্য এবং এডুকেশন নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। সেখানে যত বেশি আমাদের যে হিউম্যান রিসোর্স, কারণ আমাদের ভবিষ্যতের যারা আছে, আমাদের স্বাস্থ্য যদি আমরা ঠিক না রাখতে পারি, সেখানে কোনো রকম কম্প্রোমাইজ না করাটাই উচিত। এবং এর জন্য আমরা দায়িত্ব নিয়ে বলছি, এর আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আমরা সেই কাজটা আমরা করব। এবং আজকে আমার মনে হয় যারা এই চাকরিটা অফার আপনারা পেয়েছেন, এটা কিন্তু একটা আপনারা গড গিফটেড, কিন্তু মানুষের সেবার জন্য একটা রাস্তা, আপনি মানুষ গড়ার কারিগর কিন্তু আপনারা হয়ে গেলেন। সবাই কিন্তু সব চাকরি অনেকের অনেক এই সুযোগটা পায় না। একটা টিচার হিসাবে আপনারা স্কুলে যাচ্ছেন, সেখানে আপনারা যখন এই সুযোগটা পাচ্ছেন, কত ছোট ছোট ছেলে মেয়েরা আসবেন, তাদেরকে পড়ানোর আর নিজেকেও আপডেট করার যে বিষয় বক্তা বলেছেন। আমি নিজেও টিচার ছিলাম, প্রথমে তো বুঝতেও পারতাম না, আমাদের কোনো ট্রেনিং সেরকম, আমাদের বিএড ট্রেনিং বা এইসব মেডিকেলে তো বিএড ট্রেনিং ইত্যাদি ছিল না, কিন্তু আমাদের পরবর্তী সময়ে ট্রেনিং নিতে বাইরে যেতে হয়েছে এমসিআই এর গাইডলাইন্স অনুসারে। তো কত কিছু জানার আছে, নিজেকে আপডেট। আর আমরা যদি মনে করি ছোট ছেলে ও কি জানবে, তাহলে সেটা ভুল হবে। তারা কিন্তু অনেক বেশি এখন জানে, এখন ছেলেমেয়েরা। কাজে নিজেকে আপডেট করা, নিজেকে সেভাবে তৈরি হয়ে ক্লাসের ভিতর ঢুকা, মানে জাস্ট ইউ হ্যাভ এন্টার্ড দ্য মানে ওয়ান টেম্পল, সেখানে অনেক কিছু আপনার দেওয়ার আছে এবং শেখারও আছে। সেভাবে আপনারা, আমার মনে হয় যে মানব সেবার জন্য একটা মহান সুযোগ আপনারা পেয়েছেন আগামী দিনে। এবং আমরা জানি যে অনেক সময় অনেক জায়গায় ভালো রেজাল্ট হয় না, খারাপ রেজাল্ট হয়, তখন কিন্তু ধরে নিতে হবে স্টুডেন্টের দোষ না। যদি ভালো রেজাল্ট করে তাহলে ক্রেডিট গোজ টু ইউ, আর যদি খারাপ রেজাল্টও করো ডিসক্রেডিট গোজ টু ইউ। তো ওইখানে দাঁড়িয়ে আপনারা টিচারদের একটা আইডল টিচার বলতে যা বোঝায়, আমাদের দেশের যে পুরনো যে ঐতিহ্য, আজকে আমরা যদি চিন্তা করি যে ভারতবর্ষে বাইরের থেকে মানুষ এখানে পড়তে আসতো, নালন্দা বিশ্ববিদ্যালয় হোক, তক্ষশিলা বিশ্ববিদ্যালয় হোক, এরকম বিভিন্ন বিষয়ে ভারতে কিন্তু মানুষ আসতো। এখন আমাদের ছেলে মেয়েদের বিদেশে পাঠিয়ে গার্জিয়ানরা খুব মানে খুশি হন এবং অন্যকে বলেন যে আমার ছেলে তো এই মুখ জায়গায় বাইরে পড়ে। এখন আস্তে আস্তে করতে পড়ে এখন নতুনভাবে পুনর্জাগরণ কিন্তু করছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী যে আপনি দেখছেন যে ইউনিভার্সিটিগুলোকে আবার ডেভেলপ করছেন, নালন্দা বিশ্ববিদ্যালয় এরকম সব কটাকে। কারণ এই যে ঐতিহ্য আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি, এটা কিন্তু ওই যে ভারতবর্ষের যে ইন্ডিয়ান যে শিক্ষা ব্যবস্থা, সেটাকে আবার পুনর্জাগরণ করার জন্যই ন্যাশনাল এডুকেশন পলিসি করেছে। এত সুন্দর ব্যবস্থা এখানে করেছে। আজকে আমাদের 2018 সাল থেকে আমরা তো 20,181 জন আজকে নিয়ে আমরা এতদিন ধরে চাকরি দিয়েছি। 2018 সাল থেকে এই সেকেন্ডারি এডুকেশন যে ডাইরেক্টরেটের অধীনে, সেখানে 1,471 জন পোস্ট গ্রাজুয়েট টিচার আমরা নিয়োগ করেছি। 4,444 জন গ্রাজুয়েট টিচার আমরা নিয়োগ করেছি। 88 জন স্পেশাল এডুকেটর আমরা নিয়োগ করেছি। 115 জন স্কুল লাইব্রেরিয়ান নিযুক্ত দিয়েছি। একইভাবে এলিমেন্টারি এডুকেশনের কথা যদি বলি, সেখানে প্রায় 3,776 জন গ্রাজুয়েট টিচার চাকরি পেয়েছে
1104 জন আন্ডার গ্রাজুয়েট টিচার নিয়োগপত্র দেওয়া হয়েছে, নিয়োগ করা হয়েছে। সব মিলিয়ে যেটা বলার চেষ্টা করেছেন মাননীয় সেক্রেটারি একটু আগে বলেছেন, প্রায় 7000, অর্থাৎ সব মিলিয়ে 6998 জন চাকরি আমরা এডুকেশন ডিপার্টমেন্টে স্কুল লেভেলে আমরা দিয়েছি। এই যে বিশাল একটা সংখ্যা, এতে করে প্রমাণ করে আমাদের সরকার এডুকেশন ডিপার্টমেন্ট এই শিক্ষাকে কতটুকু গুরুত্ব দিচ্ছে এবং আমরা চাই যে আগামীর যে ভবিষ্যৎ প্রজন্ম তাদের মানে গুণমান সম্পন্ন যে এডুকেশন তারা যেন পায় এবং একটা পরিবেশ আমরা তৈরি করতে চাই। কেন একজন টিচারকে দেখলে যেন আমাদের যারা আগে টিচার ছিল, আমি জানি না আমাদের সময়, এখন বলছি আপনাদেরকে দেখে আবার নেক্সট জেনারেশন বলবে আমাদের সময় এমন টিচার ছিল, তো নিজেকে ওইসব যে টিচার ছিল তাদেরকে মানে ব্যাটন নেওয়ার মতো আর কি, এদের থেকে ব্যাটন নিয়ে আপনাদের কাছে রাখতে হবে, যে সবাই যেন মনে রাখে যে আমাদের এই টিচার আমাকে। আমি কিছুদিন আগে আমি পাটনাতে গিয়েছিলাম ওর টেকিং সিরিমনিতে। এটা ভিতর থেকে আসা দরকার, ভিতর থেকে এরকম যে আমি এক স্যারের, আমার যে একটা সাবজেক্ট ছিল এই স্যারকে আমি দেখতাম, ওনার একটা হেল্পিং অ্যাটিটিউড ছিল। এবং প্রফেসর N.K. সিং, ওনার খবর আমি নিয়েছিলাম, এর আগেও আমি গিয়েছি, ওনার সাথে দেখা হয়নি, কিন্তু অন্যান্য টিচারদের সাথে আমার দেখা হয়েছে এবং ওনারা এত আপ্লুত যে ওনাদেরকে আমি মনে রেখেছি। তো এই যে একটা কানেকশন, একটা সাংঘাতিক কানেকশন। তো এই যে ডক্টর N.K. সিংয়ের আমি নামটা নিলাম, এইবার গিয়ে আমি ওনার ফোন নাম্বার আমি জোগাড় করলাম, যাকে আমি চিন্তা করতে নিয়ে ওনাকে আমি ফোন করলাম। হি ওয়াজ লিটারালি ক্রাইং, হি ওয়াজ অ্যাবাউট 88 ইয়ার্স, জাস্ট ইমাজিন। কারণ একজন মুখ্যমন্ত্রী হয়ে টিচারকে ফোন করা, উনি আসতেই পারবেন না, ফিজিক্যালি হি ইজ নট আপ টু দ্যাট কন্ডিশন, ফোনে কথা বলেন। তো কারণ উনি এমন সব মানে আমার চোখে এখনও মনে পড়ছে ওনাকে দেখে যে সবসময় টিচার স্টুডেন্টদের জন্য উনি চিন্তা করতেন, হেল্পিং অ্যাটিটিউড ছিল এবং প্রপার উনি ওই সাবজেক্টের উপর আমাদের শিক্ষা দিয়েছেন। আমার আরেকটা ঘটনা আপনাদেরকে বলি। আমার যে যখন আমি পোস্ট গ্রাজুয়েশন করছিলাম লখনৌতে কিং জর্জ মেডিকেল কলেজে, হয়তো অনেকে জানেন ওর মধ্যে, সেখানে আমার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের যে HOD ডক্টর প্রধান, আমি যখন KGMCতে যাই সেখানে আমাকে ওনারা ফেলোশিপ দিয়েছেন। তো আমি ওনার বাড়িতেও গেছি, পরবর্তী সময়ে উনি ফেলিসিটেশনে এসেছেন। তো হি ওয়াজ সো হ্যাপি, ওনাকে আমি প্রণাম করলাম। তারপর উনি বলছেন, কি বলছেন, যে मानिक ये मोदी जी जो है ना इतना अच्छा काम कर रहे हैं, हमको तो इनसे मिलने का कोई उम्मीद नहीं है, लेकिन कभी मिलोगे तो बोलना हम लोग सब खुश हैं। खाली এতটুকু বলেছে। আমি বললাম স্যার ঠিক আছে, আমি দেখতাম। তো পরবর্তী সময়ে আমি যখন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেলাম, তো কথায় কথায় হচ্ছিল যে কীরকম মানুষের এখন কীরকম মানে পালস। তো পালসের কথা বলতে গিয়ে আমি বললাম যে স্যার এইরকম একজন আমার এখন তো রিটায়ার্ড হয়ে গেছে, ওনারও বয়স প্রায় 82-83, ওনার বাড়িতে আমি গিয়েছিলাম। তো উনি এই কথাটা বলেছেন আপনাকে, এই কথাটা জানানোর জন্য যে উই আর অল হ্যাপি। तो बोला अरे क्या नाम है, जब मैं आशीलम जो उनका पूरा जो बायोडाटा है और उनका एड्रेस मोबाइल नंबर दे देना। तो পরবর্তী সময়ে যখন আমি বেরিয়ে এলাম, আমি ওনার যে অফিসে আমি সেটা বললে একজন ব্যক্তির নাম বললেন, ওকে দিয়ে দেন, দিয়ে দিয়েছি। আমি এখন ওনার যে ওনার যে পুরো ডিটেলস আমি কোথার থেকে পাবো, ওনাকে আমি ফোন করলাম। আমি বললাম আপনার একটু পুরোটা আপনার CV-টা পাঠান। बोला अरे यार कहाँ मिलेगा, मेरे बेटे अभी बाहर में है, उसको बोलता हूँ। मतलब आप भेजिए तो पहले। तो उन्हें যাই হোক উনি ওনার CV-টা আমাকে পাঠিয়েছেন, আমি পাঠিয়েছি। তো এই যে ব্যবস্থা, হয়তো বা উনি চিঠি লিখেছেন আমার জানা নেই, কিন্তু এখানে হচ্ছে আমি
আমার স্টুডেন্ট হিসাবে ওনার যে আমি একটা উনি যে আমাকে বলেছেন উনকে পাস মেরা ইয়ে মেসেজ দেনা, এটাই হচ্ছে রিলেশন। এইরকম রিলেশন যদি আমরা রাখি স্টুডেন্ট এবং টিচারের মধ্যে, আগামী দিন মনে হয় আমাদের যেটা আমরা বলছি যে সমাজ পরিবর্তনের যে কথা আমরা প্রায়ই বলি, সমাজের পরিবর্তন তবেই সম্ভব হবে। আমরা এখানে কম্পোজিশনের গ্রাউন্ডে আমরা প্রায় 58 জন এলডিসিকে আমরা এবং 58 জন এলডিসি এবং 58 জন গ্রুপ ডি পদে আমরা নিয়োগ করেছি 58 জনকে। একইভাবে এই যে কম্পোজিশনের যে গ্রাউন্ড এলিমেন্টারিতে 69 এলডিসি এবং 44 জনকে আমরা গ্রুপ ডিতে চাকরি দিয়েছি। সব মিলিয়ে এই যে ডাইন হার্নেস যেটা কম্পোজিশনের গ্রাউন্ড বলা হয়, সেখানে প্রায় 229 জন এলডিসি ও গ্রুপ ডি পদে যোগ দিয়েছে। আমাদের জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড জেআরবিটি মাধ্যমে সেকেন্ডারিতে 117 জন এলডিসি, 400 পদ, খালি ওখানে টিচার দিলে তো হবে না, ওখানে তো 405 জন যেখানে এমটিএস সেখানে গ্রুপ ডি পদে চাকরি পেয়েছে। জেআরবিটি মাধ্যমে এলিমেন্টারিতে 47 জন এবং 122 জন এমটিএস পদে চাকরি পেয়েছেন। অর্থাৎ জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরার মাধ্যমে এখন পর্যন্ত যা চাকরি দিয়েছেন প্রায় 736 জন চাকরি ওনারা পেয়েছেন। আজকে খেলাধুলা, স্বাস্থ্য, বিশেষ যে চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সঠিক সহায়তা, এসব ক্ষেত্রে আমাদের স্কুলগুলোতে যাতে আরও শক্তিশালী করা যায়, সব কিছু দেখে আমরা কিন্তু সেই রিক্রুটমেন্টগুলো আমরা করছি না। আমরা চাই যে যোগ্য শিক্ষক যে তারা যাতে আরও বেশি করে আসে। টিআরবিটিকে এর মধ্যে আরও রিকুইজিশন দেওয়া হয়েছে। 915 জন পোস্ট গ্রাজুয়েট টিচার, আমি একটু আগে বলেছি আমরা আরও দেওয়ার চেষ্টা করছি। 700 জন গ্র্যাজুয়েট টিচার। এখানে আমার সাংবাদিক বন্ধুরা আছেন, প্রায় এসে জিজ্ঞেস করেন যে আরও কতজন চাকরি দেবেন, তো সেটাই বললাম 915 জন পোস্ট গ্রাজুয়েট টিচার, 700 জন গ্র্যাজুয়েট টিচার, 118 জন পোস্ট গ্রাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্স, অর্থাৎ মোট 1733 জনের যে শূন্য পদ, সেটার জন্য আমরা অলরেডি সুপারিশ করেছি, সেই প্রক্রিয়াও চলছে। এবং এই যে আমাদের এটা কিন্তু একটা ভিত, আমার মনে হয় একটা ফাউন্ডেশন আমাদের মানে স্কুলগুলোর জন্য, এবং বিভিন্ন আরও যেসব পদ আছে সেগুলো আমরা নিশ্চয়ই আমরা করব। শুধু তাই নয়, আমরা তো সরকারি চাকরি দিচ্ছি, কিন্তু যারা চাকরি পেয়েছে তাদেরকেও সাহায্যের জন্য আমরা কিছু কন্ট্রাকচুয়াল এবং আউটসোর্সিংও প্রায় 5000-এর উপরে আমরা আরও তাদেরকেও আমরা কিন্তু নিয়োগ করেছি। এখানে আমরা টিপিএসসির মাধ্যমে, টেটের মাধ্যমে, সব জায়গায় কিন্তু ট্রান্সপারেন্সির মাধ্যমে কিন্তু আমরা চাকরিগুলো দিচ্ছি। এবং আমি আশা করি যে যারা আজকে চাকরি এখানে অফার পেয়েছেন তারা নিষ্ঠার সাথে কাজ করবেন এবং প্রতিশ্রুতি নিয়ে কাজ করা উচিত। ত্রিপুরাতে আগে কি অবস্থা ছিল আমি জানি না, আপনারা আমার থেকে বেশি আরও জানবেন। এখানে যে ন্যাশনাল এডুকেশন পলিসি যে মূল যে লক্ষ্য, সেটা হচ্ছে ইকুইটি উইথ এক্সেলেন্স, মেধাবীদের তুলে ধরা, সামাজিক বা আর্থিক যাতে সীমাবদ্ধতার জন্য কেউ না পিছিয়ে পড়ে তা সুনিশ্চিত করা। এর জন্য আমরা একটা প্রোগ্রাম কিছুদিন আগে করেছিলাম, তাদেরকে আর্থিকভাবে আমরা সাহায্য করেছি একটা প্রোগ্রামে। এবং CM7 আমাদের যে এবার বাজেটে, গত বাজেটে আমরা কিন্তু CM7 23 সেপ্টেম্বর 2024 আমরা এই যে স্কিমটা আমরা শুরু করেছিলাম, এবং এই স্কিমে আমরা এককালীন 60,000 টাকা করে আমরা দিয়েছি মোট 200 জনকে। এবং এই প্রকল্পটি একটা প্রত্যয়
হিসাবে এবং বিশ্বাস এবং দিশা যাতে প্রতিষ্ঠিত হয় সেই চিন্তাধারায় আমরা কিন্তু এই কাজটা আমরা করেছি। আমরা নিপুণ ত্রিপুরা, এগুলো আপনারা আস্তে আস্তে করে হয়তো আপনাদের ট্রেনিংও দেওয়া হবে, সেগুলো তো আপনারা নিশ্চয়ই জানবেন। নিপুণ ত্রিপুরা প্রকল্প আমরা শুরু করেছি। যারা প্রথম শ্রেণীতে ভর্তি হয় তারা কিন্তু স্কুলের মধ্যে, আপনাদের নিজেদেরও যদি চিন্তা করেন, ফার্স্ট আমরা যখন স্কুলে প্রাইমারি সেকশনে গিয়েছি সেখানে কিন্তু প্রথমে কোথায় এলাম, তো সেখানে গিয়ে তাদের খাপ খাওয়া অর্থাৎ অ্যাক্লামেটাইজেশন করার জন্য 9 উইক্সের বিদ্যা সেতু মডিউল আমরা তৈরি করেছি। এবং এতে করে দেখা গেছে যে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের যারা অফিসাররা এখানে এসেছিলেন তারা উচ্চ প্রশংসা করেছেন আমাদের এই মডিউল দেখে। মিশন মুকুল আমরা শুরু করেছি, যেটা অঙ্গনওয়াড়ি সেন্টারে যারা শিশুরা আছেন যাতে তারা বিদ্যালয়ের পরিবেশ পেতে পারে। ক্লাস 1 থেকে 8 যারা ছাত্রছাত্রীরা আসছে, সহজ একটা আমরা কার্যক্রম, আনন্দদায়ক, যেটাকে বলে আনন্দদায়ক কার্যক্রম আমরা শুরু করেছি। অর্থাৎ বাচ্চাদের কিন্তু চাপিয়ে দিলে সমস্যা। আপনারা জানেন যে এখন অনেক বাচ্চাদের মধ্যে এই পড়ার চাপে, ব্যাগের চাপে তারা কিন্তু মানে মানসিকভাবে কিন্তু ওদের সমস্যা হচ্ছে। তো এখানে তাদের মধ্যে এক একটা বাচ্চার মধ্যে কিন্তু এক এক মানে কোয়ালিটি নিয়ে জন্মগ্রহণ করেছে, তাকে বোঝা সে কোন দিক চাইছে। এই যে একটা আমরা আনন্দের যে একটা পরিবেশ সেটাকে সামনে রেখে আমরা সহজ একটা আনন্দদায়ক কার্যক্রম আমরা চালু করেছি। সিবিএসসির আন্ডারে আমরা বিদ্যাজ্যোতি স্কুল, আমরা যে নর্মাল স্কুল ছিল সেটা 125, আমরা 125টা বিদ্যাজ্যোতি স্কুল আমরা করেছি। প্রথম খুব হইচই করেছে, বিরোধীরাও বলছে যে কি রেজাল্ট হয়েছে, কেন বানিয়েছে, কিন্তু গতবারের যে রেজাল্ট দেখলাম যে অনেক বেটার রেজাল্ট এখানে, এভারেজ 86%-এর মতো রেজাল্ট সেখানে হয়েছে। চিফ মিনিস্টার অ্যানুয়াল স্টেট অ্যাওয়ার্ড ফর একাডেমিক এক্সিলেন্স, সেখানে 700-এর উপরে যারা মেধাবী ছাত্রীরা আছেন তাদেরকে আইপ্যাড, আমরা ট্যাব আমরা দিয়েছি ওনাদেরকে এখন পর্যন্ত। আমরা পিএমসি স্কুল প্রায় 84টি বিদ্যালয়কে আমরা রূপান্তর করেছি। তাছাড়া যারা সায়েন্স নিয়ে চিন্তা ভাবনা করতে চায় তাদেরকে উৎসাহ প্রদানের জন্য নবম শ্রেণীর যারা ছাত্রছাত্রী তাদেরকে ত্রিপুরা সায়েন্স ট্যালেন্ট যে সার্চ এক্সামিনেশন এবং ম্যাথ সার্চ এক্সামিনেশন সেটা আমরা চালু করেছি। আমরা ট্রেসপের মাধ্যমে ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ অ্যান্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্ট, সেটা ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা প্রায় 1400 কোটি টাকা আমরা লোন নিয়েছিলাম। সেটা অন্যান্য যেসব ডেভেলপমেন্ট আছে জনজাতি অধ্যুষিত এলাকায়, পাশাপাশি স্কুলের মধ্যেও আমরা প্রায় এটাও এই প্রজেক্টের মধ্যে আছে, প্রায় 7,800-এর উপরে শিক্ষক শিক্ষিকায় বিভিন্ন সাবজেক্টের উপরকে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, কক, বরক, চাকমা এবং মিজো ভাষায় তাদের এই ট্রেনিংয়ের পরে বা বইও আমরা সেখানে প্রকাশ করেছি। ত্রিপুরা আজ দেশের 3য় পূর্ণ স্বাক্ষর রাজ্য, আপনারা সবাই জানেন যে এটার জন্য আমাদের গর্ববোধ করা উচিত। কিছুদিন আগে 23শে জুন 2025-এ সেটা ঘোষণা হয়েছে। 95.6% আমাদের ত্রিপুরা, মিজোরাম এবং গোয়ার পরে কিন্তু আমরা 3rd পজিশন। এবং এখানে 95.6% মানে 100%। ইউনেস্কোর যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া অনুসারে 95%-এর উপরে যদি থাকে তাহলে এটা 100% ধরা হবে। কারণ অনেকে আছে যারা এই আওতায় আসে না, কারণ ব্যাড রিডেন থাকে, অনেকে এখানে থাকে না, এর জন্য ধরে নেয় 95% হলো এখানে 100%। তো সেই দিক দিয়ে আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে আজকে 3rd পজিশনে আমরা দেশের 3য় পূর্ণ স্বাক্ষর রাজ্য। এবং শুধু আগে যে খালি সিগনেচার করলেই পূর্ণ স্বাক্ষর হয় না, অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া ফুলফিল করলে তবেই সেই স্বীকৃতি পাওয়া যায়। শুধু তাই না, আমাদের যে ত্রিপুরা কিন্তু বাকি যে 2টো প্রদেশ আছে লোক সংখ্যার দিক দিয়ে আমরা কিন্তু অনেক বেশি, সেই জায়গায় আমরা এই পার্সেন্টেজ আমরা পেয়েছি।
মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় আপনারা জানেন যারা 12th ক্লাস পাস করেছে তাদেরকে আমরা সিবিএসসি এবং টিবিএসসি যারা 140 যারা মেধাবী ছাত্রীরা আছেন তাদেরকে বিনামূল্যে আমরা স্কুটি প্রদান করেছি। আমরা চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ যারা দিব্যাঙ্গ দৃষ্টিহীন সেখানেও তাদেরকে আমরা আর্থিকভাবে সাহায্য করেছি। আগে কথায় কথায় আজকে আমরা বাইরে যেতে হতো, আমাদের সময় তো ত্রিপুরাতে কোনো বোর্ডই ছিল না। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আমরা পড়াশোনা করেছি, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করতাম। আজকে ত্রিপুরার কী অবস্থা? আজকে আমাদের এখানে ট্রিপল আইটি আছে। আমরা শুধু তাই নয়, লক্ষ্য যে একটা প্রকল্প, যারা ইউপিএসসিতে পরীক্ষা দেবে, যারা আইএস আইপিএস হবে, তাদেরকেও উৎসাহিত করার জন্য এখন পর্যন্ত 10 জনকে আমরা আর্থিকভাবে আমরা সাহায্য করেছি। ত্রিপুরাতে ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি হয়েছে, এনএলইউ হয়েছে, ন্যাশনাল ল ইউনিভার্সিটি হয়েছে। আমাদের তো নিজেদের আছেই, স্টেট এমবিবি ইউনিভার্সিটি হয়েছে এখন। তাছাড়া আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা ত্রিপুরা ইউনিভার্সিটি সেটা হয়েছে, এনআইটি আছে, এগ্রিকালচার কলেজ, ভেটেনারি কলেজ, কেন্দ্রীয় যে সংস্কৃত বিশ্ববিদ্যালয় সেগুলো হয়েছে, 3টা মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, বিএসসি নার্সিং কলেজ, ফার্মেসি কলেজ, এএনএম জিএনএম কলেজ। কাজেই যারা এখন ছেলে মেয়েরা পাশ করছে তাদের কিন্তু এভিনিউজ কত বেড়ে গেছে। আমাদের তো এখান থেকে যেতে গেলে আবার সেই হাওড়ার থেকে কলকাতা যাওয়া, সেখান থেকে আবার ট্রেনে বিভিন্ন জায়গায় যাওয়া, তাই গার্জিয়ানদের উপরও বিরাট একটা প্রেশার পড়তো। আজকে এখানে এতগুলো সুবিধা হয়েছে। আজকে আপনারা সবাই জানেন, সব জায়গায় এই কথাটা বারবার বলবো আমি এবং বলিও, যে ত্রিপুরা যে প্রপার ডাইরেকশনে যাচ্ছে তার সবচেয়ে বড় যে প্যারামিটার, আজকে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা কিন্তু জিএসডিপির কথা যদি বলি, উই আর দ্য সেকেন্ড হাইয়েস্ট। আজকে যদি পার ক্যাপিটা ইনকাম বলি, আমরা সেকেন্ড হাইয়েস্ট। আমাদের নীতি আয়োগ ত্রিপুরাকে বলছে যে ফ্রন্ট রানার স্টেজ হিসাবে ঘোষণা করা হয়েছে। আজকেও আমি একটা জায়গায় গেলাম, আরডির প্রোগ্রামটা ছিল, সেখানে আমি বলেছি যে পঞ্চায়েতে আমরা 7-8টা আরও অনেক আমরা ডিস্ট্রিক্টগুলো বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আমরা কিন্তু পুরস্কৃত হয়েছি ন্যাশনাল লেভেলে। ছোট একটা রাজ্য, তারপরে এত আমাদের ঠিক ডিরেকশনে এখন কাজ করছে। ল অ্যান্ড অর্ডারের কথা অনেকে নানাভাবে এটাকে, কারণ আর তো কোনো মূলধন নেই, এগুলো নানাভাবে বলার চেষ্টা করে। ছোট ছোট ঘটনাকে এমনভাবে বলবে এখানে আইনের শাসন নাই ইত্যাদি ইত্যাদি, কিন্তু ডাটা কি বলছে, সারা ভারতবর্ষের মধ্যে 28টা রাজ্যের মধ্যে নিচের দিক দিয়ে আমরা 3rd পজিশন। এটা তো এমনিতে হয় না, 3rd পজিশন হচ্ছে, আমরা চাইছি আরও নিচের দিকে। এবং যেখানে যেখানে সমস্যা হবে, প্রবলেম হবে, কিন্তু ইমিডিয়েটলি সেখানে আমরা সেইটাকে অ্যাড্রেস করছি কিনা, তার সমাধান হচ্ছে কিনা। ক্রাইম রেট আগের থেকে অনেক কমে গেছে এখানে, তো সেইগুলো আমরা করছি এখানে। এই কারণেই কিছুদিন আগে আমরা দিল্লিতে, মাননীয় প্রধানমন্ত্রীজিও সেখানে ছিলেন, নর্থ ইস্ট বিজনেস সামিট একটা হয়েছিল। তো সেই সামিটে যে 8টা অষ্টলক্ষ্মীর কথা বলা হয়, তাদের সেখানে সবার অবস্থান ছিল এবং 30,000 কোটি টাকার মৌ হয়েছে। আপনারা শুনে খুশি হবেন যে 30,000 কোটি টাকার মধ্যে 15,000 কোটি টাকা শুধু ত্রিপুরার জন্য মৌ হয়েছে। ভাবুন আপনারা, অর্থাৎ কি, যারা ইনভেস্ট করবে ওরা তো সব খবর নিয়ে তবেই ত্রিপুরার জন্য। আমি নিজেও সেখানে ছিলাম, আমাদের কাউন্টারে প্রচুর ভিড় অন্যান্য জায়গার তুলনায়। এখন সেই কারণেই এতগুলো, আজকে ধম্মা দীপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি অলরেডি স্টার্ট হয়ে গেছে সাবরুমে। এখানে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, আমি সেদিনও গিয়েছিলাম, আমি সবকটা ইউনিভার্সিটিতে গেছি। এখানে আরিয়াভাট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নর্থে শুরু হয়ে গেছে। এখানে মাতা ত্রিপুরী সুন্দরী ওপেন ইউনিভার্সিটি, অনেকে আছে পড়াশোনা মানে করতে পারছে না, কারণ কাজকর্মে থাকে, অনেকে চাকরি করেন, তাদের জন্য এই ধরনের ইউনিভার্সিটি এখন নতুন শুরু হয়েছে। সেগুলো আপনারা শুনে খুশি হবেন। তো কিছুদিন আগে ক্যাবিনেটে আমরা ডিসিশন নিলাম, এই যে উমেন্স কলেজ আগরতলা আছে, সেই উমেন্স কলেজকে আমরা উইমেন্স ইউনিভার্সিটি আমরা করব, এবং তারও ঘোষণা হয়ে গেছে এখানে। এবং কিছুদিন আগে নলছড় থেকে বিভিন্ন কারণে ওরা দাবি করছিল এখানে একটা উইমেন্স যাতে একটা বিশ্ববিদ্যালয় হয়, তো সেখানেও
উমেন্স কলেজ করার জন্য সেখানেও আমরা ডিসিশন নিয়ে নিয়েছি। আমাদের যে টিআইটি আছে এখানে, ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেটাকেও আমরা ইউনিভার্সিটি করব, সেটারও ডিসিশন হয়ে গেছে। তো একের পর এখানে সেক্রেটারি মহোদয় আছেন, ক্যাবিনেটে আমরা সেই ডিসিশনটা নিয়েছি সেখানে। তো আমার মনে হয় যে আমরা এখন সেই আগের জায়গায় নেই। আমাদের এখানে হেলথ হাব হচ্ছে, আমাদের এখানে মেডিকেল হাব হচ্ছে, আমাদের এখানে এডুকেশন হাব হবে। আস্তে আস্তে করে আমরা চাই যে আমরা সবাই এই এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, যেটা আমরা ইচ্ছা সেটা আমরা তৈরি করব। আর একটা সুন্দর পরিবেশ যাতে তৈরি হয়। ড্রাগ এডিক্ট আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জের বিষয়। চ্যালেঞ্জ থাকতেই হবে, চ্যালেঞ্জ না থাকলে সেটাকে মানে ইউ হ্যাভ টু এমব্রেস। সেখানে যারা টিচাররা আজকে আছেন, আপনাদের কাছে একটা আমার অনুরোধ থাকবে, আপনারা এই বিষয়ে নজর আপনারা দেবেন। ক্লাসের মধ্যে কোন স্টুডেন্ট তার মানে কিভাবে রিয়েক্ট করছে, তার অ্যাবসেন্ট কিনা, কি কারণে অ্যাবসেন্ট হচ্ছে, ড্রাগের দিকে যাচ্ছে কিনা, এইগুলো, এবং ড্রাগ এডিকশন নিয়ে, সে এইচআইভি ইনফেকশন হোক, এইডস নিয়ে, এইগুলো বিষয় নিয়ে আলোচনা করা দরকার। এইচআইভি একবার যদি হয়ে যায়, বিভিন্ন কারণে হয়, কিন্তু সবচেয়ে বেশি যেটা হচ্ছে ইন্ট্রাভেনাস ইনজেকশন এখন হচ্ছে। এতে করে যে ক্লাসের বাইরেও, রুটিনের বাইরেও, আউট অফ দ্য বক্সও কিন্তু এইসব নিয়ে মাঝে মাঝে কথা বলা উচিত। তাহলে এই অ্যাওয়ারনেসটা কিন্তু আপনারা করতে পারবেন যে এইচআইভি যদি হয় তাহলে তার যে ভাইরাল লোড সেটা কিন্তু মানে যাতে কম থাকে, সেটা কিন্তু নির্মূল করা যায় না। তো নির্মূল যেহেতু করা যায় না, ভাইরাল রোড, তার জন্য যে অ্যান্টিরেট্রোভিয়াল থেরাপি আছে, সেটার জন্য আমাদের মানে গভর্নমেন্টের সমস্ত হসপিটাল থেকে সেটা দেওয়া হচ্ছে। যারা অলরেডি নেশাতে যুক্ত হয়ে গেছে, নেশার হবে কিন্তু সে সাইড এফেক্ট আসবে না। ওরাল সাবস্টিটিউট থেরাপি, ওএসটি দেওয়ার ব্যবস্থা আছে। তো এই বিষয়গুলো এবং নিলে তার শারীরিক এবং মানসিকভাবে এবং ফ্যামিলিগত সমাজের কত বড় ক্ষতি হচ্ছে, সেইগুলো আপনারা অন্তপক্ষে 5-6 মিনিট অন্তপক্ষে ওখানে বলবেন। এবং আপনাদের দায়িত্ব কিন্তু শিক্ষাদান না, আরও অনেক আপনাদের দান। এবং আমি আপনারা এই যে আগামী দিন আপনারা চাকরিতে জয়েন করবেন, আপনাদের যাত্রা শুভ হোক, ভালো হোক, রাজ্যের ভালো হোক, স্কুলের যে আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো হোক, সেই আশা রেখে আমি আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। আমাদের সবার প্রেরণা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে জানাই হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা ওনার এই মূল্যবান বক্তব্যের জন্য।